হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। এই বাড়িটা তোমাদের দেখাচ্ছি, কারণ বন্ধুরা আগের ব্লগে তো ভালোভাবে দেখাতে পারিনি। আমার যা মানে দিদিভাই এই বাড়িটায় থাকে, আর আমি এখন স্নান করে রেডি সেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই মিলে মা কঙ্কালী তলায় পুজো দিতে যাচ্ছি। আর আমাদের সাথে কে কে যাচ্ছে? তোমাদের দাদা ভাই, ভাইপো, আর আমার যা দিদিভাই আর দিদিভাইয়ের কাকার ছেলে। আমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমরা কিন্তু ডালা নেব, সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখন প্রায় সকাল 9টা বাজে, আর এত ভিড় দেখো। আর এবার আমরা ডালার সামনে পৌঁছে গেছি। তো বন্ধুরা, দিদিভাই যখনই পুজো দেয় ইনার কাছ থেকেই ডালা নেয়, তাই আবার ইনার কাছেই এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ও একটু ডালাটা দেখান দিকে দাদা। পঞ্চাশ টাকার আছে, দুটো দাও। 51 টাকা যেটা হয় সেটা। আর একটা জমার মালা আমি আলাদা করে এক্সট্রা নেবো, আছে কি? এইখানে লাইন চলে এসেছিল, এটা তো এই গেটটার এইখানটাতে না, লাইন হয় না আজকে, এই গেট অব্দি লাইন চলে এসেছিল। এত লাইন বাবারে, পুজোতে এত লাইন হয় না, এত লোক হয় না। মেলার বললাম, মেলা শনিবার বারটা ভালো না, মেলাতে যারা এসছে তারা যে প্রথমে আসছে বাবা, এত ভিড়, এরকম ভিড় দেখিনি এই পুজোতে। এত ভিড় হয়নি, লাইন হয়নি একদম। এই গেটটা বেরিয়ে এবার লাইন কমে গেছে। No, 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 no. চেলিগুলো কত করে? একটু কম করে ঠিক আছে, কম করে এখানে তোমরা কিছু কিনে রেখে দিতে পারো। তো বন্ধুরা, আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা লাইনে দাঁড়াবো। লাইনটা জাস্ট দেখো বন্ধুরা, কত ভিড় হয়েছিল। কারণ বন্ধুরা এটা তো পৌষ মাস, আর মেলাও চলছিল। আজকে হলো শেষ মেলা, এই কারণে লোকও হয়েছিল। ওনাদের মুখে তো শুনলেই যারা আমাদের ডালা দিচ্ছিল। আর সকাল থেকে তার মানে কেমন ভিড় হয়েছিল এবার বুঝতেই পারছো, এখন এত ভিড়। আর বন্ধুরা আরও একটা কথা বলতে চাই, তোমরা যদি পুজোর সামগ্রী জিনিস নিতে চাও তো এখান থেকে নিতে পারো, কারণ অন্য দোকানের তুলনায় এই দোকানের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। আর তোমাদের দাদা ভাই তো সাইনবোর্ডেই দেখিয়ে দিল, এটা হলো কমল পুজো ভাণ্ডার। আর ফোন নম্বরও আছে, তোমরা চাইলেও স্ক্রিনশট দিয়ে নাম্বারটা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা আমি আর দিদিভাই মোট 51 টাকা করে ডালা নিলাম। এখানে কিন্তু 51 টাকা থেকে শুরু করে 101, 200, 250, 300 বিভিন্ন দামেও পুজোর ডালা তোমরা পেয়ে যাবে। আর যদি মাকে শাড়ি দিতে চাও, এখানে শাড়িরও ব্যবস্থা আছে বন্ধুরা। এরপর তোমাদের সাথে শেয়ার করব তোমরা মা কঙ্কালীতলা মন্দিরে কিভাবে আসবে। তো চলো বন্ধুরা, তোমরা শিয়ালদার থেকে মা তারা এক্সপ্রেস ধরে বোলপুর স্টেশনে আসতে পারো। আবার হাওড়া থেকে বিভিন্ন এক্সপ্রেস ধরে তোমরা বোলপুর স্টেশনে আসতে পারো। তারপর বোলপুর স্টেশনে নেমে তোমরা টোটো, অটো বা বাস পেয়ে যাবে। আর বোলপুর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় বন্ধুরা 9 কিলোমিটার। উত্তর পূর্বের কোপাই নদীর তীরে অবস্থিত এই সতীপীঠ কঙ্কালীতলা। তাহলে আমি যতটা জানতে পারলাম তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা কিভাবে এই মন্দিরে আসবে বন্ধুরা।
এরপরে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য। আর আমি এই মন্দিরের সম্পর্কে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, এই মন্দিরের সম্পর্কে কিছু বলার আগে তোমাদের সাথে একটি কথা বলতে চাই। এই মন্দিরের সম্পর্কে তো তোমাদের সাথে শেয়ার করব, আর তাছাড়াও তোমাদের কুণ্ডু পুকুরটাও দেখাবো, একটি বট বৃক্ষ দেখাবো, সব কিছুই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ, জাস্ট লাইনটা দেখো বন্ধুরা। আর এখন প্রায় 10টাও বেজে গিয়েছে, আর আমি লাইনে দাঁড়াতে সমস্ত কিছু তোমাদের সাথে এবার বলবো। তো সাথে থেকো বন্ধুরা। এরপরে চলো তোমাদেরকে লাইনটা ভালোভাবে দেখাই। জাস্ট দেখো বন্ধুরা, লাইনটা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হবে। চলো আস্তে আস্তে তোমাদেরকে সেটাই দেখাবো। তো লাইনটা এখান থেকে শুরু হয়ে একদম বন্ধুরা ওই গাছের পিছন থেকে ঘুরে তারপরে কিন্তু লাইনটা হয়েছে। আর আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এটা তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাচ্ছে। দেখো কতটা লাইন বড় হয়েছে আর কোথা থেকে ঘুরে যাচ্ছে এই লাইনটা। তো বন্ধুরা, আমরা লাইনেও দাঁড়িয়ে রয়েছি, আর এইদিকে কিন্তু সাঁওতালি নাচও হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে সাঁওতালি নাচও হচ্ছিল, আর আমার সাঁওতালি নাচ দেখতে ভীষণই ভালো লাগে। আর তোমরা কারা কারা সাঁওতালি নাচ দেখতে ভালোবাসে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই তো দেখিয়ে দিল লাইনটা, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা ভাই একটু নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরলো, আর সাইডে রয়েছে দিদি ভাইয়ের মানে আমার জায়ের কাকার ছেলে, ওরা দুইজন আছে। আর আমি আর আমার যা, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে মন্দিরের দৃশ্যটা, বাইরের দৃশ্যটা তোমাদের দাদা ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা চলে এসেছি সেই কুণ্ডের জল, তোমাদের সাথে বলেছি তো এক এক করে শেয়ার করব। এটা হলো কুণ্ডর জল, খুব পবিত্র জল বন্ধুরা। আর বট বৃক্ষ সব কিছু এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এরপর কথা না বাড়িয়ে এবার মন্দিরের সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। আর এই কঙ্কালীতলা দেবী দেবভর্মা নামে প্রসিদ্ধ এই সতীপীঠে লক্ষ্য হলেন রঘু ভৈরব। তবে এখানে আছে একটি সাঁওতাল আদিবাসী পাড়া, গ্রামের নাম পাকাজল। আমার এখানে কিন্তু আদিবাসী পাড়াটা দেখা হয়নি, আমি ফার্স্ট টাইম এই মন্দিরে এসেছি। আর এখানে একটি মনস্কামনা গাছ আছে, বট বৃক্ষ, সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। বলা যায় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। সতীর দেহে কোটি দেশ বা কোমরের অংশটি এই কুণ্ডে রয়েছে। এই নদীটি হলো ঝাড়খণ্ডের থেকে হয়ে আসা মহুরাক্ষী নদী, একটি উপনদী। কোপাই, শান্তিনিকেতন ও বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরি পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের ছোট নদীর জলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুধার উঁচুতার ঢালুতার বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ তার আমাদের ছোট নদীর কবিতায় এই কোপাই নদীর একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। বিভিন্ন সতীপীঠের মতো এই কঙ্কালীতলাটাও নিয়েও শাস্ত্র ও শাস্ত্রকারদের মতে নানা মত ও পার্থক্য আছে। তথাপি এই মন্দিরের সেবা স্থানীয় তন্ত্র সাধক ও বিভিন্ন গ্রন্থের নানান তত্ত্ব একত্রিত করে যে মূল বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজে দক্ষ সভায় পতিগুরু শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেইখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর মহাদেব মহেশ্বর দক্ষরাজের যজ্ঞ বন্ধ করে সতীদেবীর নিষ্পাপ দেহ কাঁধে নিয়ে প্রবাল তাণ্ডব নৃত্য শুরু করেন। আজকে লাইনটা খুব বেশি। দিয়ে এইখান দিয়ে ঘুরে তারপরে মন্দিরে আসা লাগে।
তাহলে দেখে নাও লাইন আজকে কি বিশাল লাইন। তো তোমরা তো দেখতেই পারলে আমি আর আমার যা মানে দিদিভাই লাইনে দাঁড়িয়ে রয়েছি, তখন প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের মুখে তো শুনেই নিলে কতটা লাইন, আর দেখিয়ে দিল বন্ধুরা তোমাদের লাইনটা দাদাভাই। খুব বেশি না? মেলার ভিড়টা এবছর অনেক বেশি, কারণ মেলাতে অনেক লোকজন এসছে। আর আজকে লাস্ট দিন, মেলার আজকে লাস্ট দিন, তো সকালবেলা লোকে কি করবে, ওই জন্য পুজো দিতে আসে। আর কালকে যেমন আমরা গেছিলাম সোনাঝুরি হাট, সেরকমই আজকে এরকম ব্যাপার হয়েছে, বুঝতে পারলেন? এরকম তো শুনে নিলে কেমন, আজকে অন্যান্য দিনের থেকে আজকে ভিড়টা একটু খুবই বেশি, যেহেতু মেলার শেষ দিন শুনতে পারলে, ওই জন্য আজকে ভিড়টা খুব বেশি। আজকে ভিড়টা ওই জন্য বেশি। তার উপর আজকে পড়েছে শনিবার, আজকে শনিবার পড়ছে। আর লাইন তো দেখানোই হলো, ওই দিক থেকে ঘুরে একবারে পুরো এতটা পর্যন্ত। ওই জন্য আজকে তাড়াতাড়িও লাইনগুলো ছেড়ে দিচ্ছে ওদের, একটু তাড়াতাড়ির জন্য। তো বন্ধুরা বাকি তথ্য তো মানে আমার যা দিদিভাইয়ের কাকার ছেলের মুখে তো শুনে নিলে, ও ওখানকার ছেলে, ও তো ভালোই জানবে। আর আজকে লাস্ট দিনেও ছিল, আমরা পুজো দিতে এসেছিলাম, আর বিভিন্ন পর্যটকরাও পুজো দিতে এসেছিল, মেলা লাস্ট দিন ছিল সেই কারণে। আর মন্দিরের ভিতরে কত রকম ভ্যারাইটির জিনিস, ব্যাগ থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস, বিভিন্ন জিনিসও উঠেছিল, সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। আর শেয়ার করতে করতে বাকি মন্দিরের বিষয়টাও তোমাদের সাথে বলবো, তো সাথে থেকো। তখন সৃষ্টি রক্ষাতে বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ 51টি অংশ খণ্ডিত করে দেন, আর সেই 51টি খণ্ড মর্ত্যলোকে 51টি পবিত্র স্থানে পতিত হয়ে পাষাণে বা পাথরে পরিণত হয়। আর সতীপতি অতীব আসক্তি হেতু প্রত্যেক পৃথক স্থানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহাদেব মহেশ্বর বিরাজমান। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি রায় গণাগর ভারতচন্দ্র তার অনদা মঙ্গল কাব্যগ্রন্থে লিখেছিলেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। বলা হয় প্রাচীন এই তীর্থে সতীদেবী কোটিদেশ বা কোমর অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছে বলেই এই সতীপীঠের নাম হয় কঙ্কালীতলা। আর এইখানে দেবী ভর্মা নামে প্রসিদ্ধ এই কঙ্কালীতলা সতীপীঠটিতে বলা হয় ভারতবর্ষের অন্তিম বা শেষ সতীপীঠ। তো দেখতে পারলে বন্ধুরা এখানে রান্নাবান্না চলছে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম মন্দিরের পাশে রান্নাবান্না হয়, আর প্রতিদিনই হয়। তো বন্ধুরা এখানে দুপদের সবজি দেবে, ভাত দেবে, আর পোলাও দেবে, পায়েস, চাটনি দেবে। আর মাথা প্রতি কিন্তু 60 টাকা করে টিকিটের মূল্য। তো তোমরা পুজোর শেষে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো বন্ধুরা, আবার বাড়ির জন্য পার্সেল হিসেবেও নিয়ে যেতে পারো। তোমাদের সাথে আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, এখানে যাদের মনস্কামনা পূরণ হয় তারা ভান্ডারি হিসেবে প্রতিদিন কিছু না কিছু দান জ্ঞান করে। আর এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার যা মানে দিদি ভাইয়ের কাকার ছেলে, ওরা কচুরি খেতে এসেছে পাশের দোকানে। এই যে তোমাদের সাথে তোমাদের দাদা ভাই সেটা শেয়ার করে দিল, কারণ বন্ধুরা ওরা কিন্তু দুইজন উপোস ছিল না। আমরা কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছি মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তোমাদের সাথে ভোগের কথা বলতে বলতে মন্দিরের বাকি কথা তো বলাই হলো না। তো চলো বন্ধুরা বাকি কথাটাও তোমাদের সাথে এবার শেয়ার করব। এই সতীপীঠে রক্ষক হলেন রুরু ভৈরব। এইখানে কিন্তু রুরু ভৈরবের মন্দির আছে। শাস্ত্রমতে রুরু ভৈরব হলেন দেবাদিদেব মহাদেবের এক ভয়ঙ্কর বৈদ্য রূপ। তাকে অষ্টভৈরব মধ্যেই দ্বিতীয় স্থানে স্থাপন করা হয়। এই কঙ্কালীতলা আগে কোনো মন্দির ছিল না, শুধুমাত্র একটি জলাশয়টি ছিল, যেটিকে পবিত্র কুণ্ড হিসেবে পুজো করা হতো। বলা হয় সমগ্র বীরভূমির জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না। লাইনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? লাইনে অনেক 5 ঘন্টা বেশি। দেখো 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে সবে তাও এখনো মন্দিরের সামনে আসতে পারি। তোমরা কোথায় গিয়েছিলে সেটা বলো। হ্যাঁ, তোমরা কোথায় গিয়েছিলে? আমরা গিয়েছিলাম ভোগের কুপন কাটতে।
তো বন্ধুরা এবার বাকি কথাটা মন্দিরের সম্পর্কে বলবো। তো চলো বন্ধুরা, সতী দেশে কোটি দেশ বা কোমরের অংশটি এই কুণ্ডে অস্থিরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এইখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। তখন হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে। বলি হয়, 3 দিন ধরে উৎসব পালিত হয়। বছরে ওই নির্দিষ্ট দিন ছাড়া আর কেউ কখনোই এই কুণ্ডে নাবে না। আর বলা হয় এই বিধি অমান্য করলে ঘোর বিপদ হওয়া স্বাভাবিক, যার একটি দুটি নয় বহু প্রমাণ রয়েছে। স্থানীয় মানুষেরা এই কুণ্ডের জল ভীষণ পবিত্র বলে মনে করেন। বহু মানুষ এই কুণ্ডে জল পান করে তাদের নানান রোগের থেকে মুক্তি পেয়েছেন বলে শোনা যায়। জনশ্রুতি আছে কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে 2টি সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গ দুটির সাথে নাকি যোগ রয়েছে সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটে। এই কুণ্ডের ঠিক পাশে রয়েছে এই বিশাল দেবীর ঘট। এটি হলো সবথেকে প্রাচীন ঘট। এখনও প্রতিদিন এইখানে পুজো করা হয় এই ঘটে। আর মন্দিরের দিকে মুখ করে তাকালেই বাঁ দিকে রয়েছে এই বটবৃক্ষ গাছটি। এইটিকে বলা হয় মনস বৃক্ষ বটগাছ। এই মন্দিরের ভিতরে কিছু দেবীর মূর্তি নেই, তবে হ্যাঁ, দেবীর ফটোটাই পুজো করা হয়। দেবী চান না এখানে কখনো তার মূর্তি হোক। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় একটি বেদি। বলা হয় এই বেদির নিচে রয়েছে 108টি নরমুণ্ড, আর সেই বেদির উপরে রয়েছে শ্মশান কালীর মায়ের মূর্তি। তাতেই চলে নিত্য পুজো। সামনে আছে একটা ঘট, ইহাকেই দেবগর্ভা রূপে কল্পনা করেই পুজো করা হয়। দেবী এই কল্পিত ছবি এঁকেছিলেন শান্তিনিকেতনে এক বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে। কিন্তু দেবীর আসল প্রস্তরীভূত দেহা অংশটি রয়েছে মন্দিরের পার্শ্ববর্তী এই কুণ্ড জলে। কঙ্কালীতলা এই সতীপীঠের বহু সাধক সিদ্ধি লাভ করেছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধক যোগনাথ, রাম ঠাকুর, ভৈরবগিরি, সাধু খ্যাপা, সারদা গোস্বামী, উপেন্দ্রনাথ মিশ্র আর জগদীশ বাবা। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখযোগ্য আছে। কি করবে আমার টয়লেট খুঁজে এরপর বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, আর প্রচণ্ড ভিড়ও ছিল দেখতেই পারলে। আর আমার আর দিদিভাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেল, আর আমি কিন্তু একটু বাইরের থেকে মাকে আরতি করছি, কারণ সামনের থেকে করতে দিচ্ছে না। আর পুজোটা ভালোভাবেই হয়ে গেল, আর আমার কিন্তু ভীষণই ভালো লাগছে এখানে এসে। তো মা যদি আবার টানে আবার এখানে আসবো বন্ধুরা। আর আমি ফার্স্টবার এসেছি, আমার ভীষণই ভালো লেগেছে। ফার্স্টবার এসে সত্যি মনটা ভরে গেছে বন্ধুরা। আবার যদি সুযোগ পাই, মা টানে, নিশ্চয়ই এই মন্দিরে আসবো। আর তোমরা কারা কারা এখনও আসোনি, তোমরা কিন্তু একবার ঘুরে যেতে পারো এই মন্দিরে, মা কঙ্কালীতলা মন্দিরে। আর মাকে দর্শন করলে তোমাদের মনটাও ভালো লাগবে বন্ধুরা। আর এই মন্দিরে আমি যতটা তথ্য জানলাম তোমাদের কিন্তু বললাম। আর এই যে সেই পুকুর, আর এখানে পুকুরের পাশে কিন্তু আরতিরও জায়গা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু আরতি করছি। এই পুকুরের জল কিন্তু এখন শ্যাওলায় ভরে গিয়েছে, দেখতেই পারলে বন্ধুরা। তোমাদের তো দেখিয়ে দিয়েছি ভিডিওতে শুরুতে। তো আমাদের ফাইনালি আরতি করে কমপ্লিট হলো পুজোটা। তো এই মন্দিরে মাকে পুজো করার পর তোমাদেরকে পাশে আর একটা শিব মন্দির আছে, সেখানেও তোমাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব, তো সাথে থেকো বন্ধুরা। বন্ধুরা এই বটবৃক্ষের নিচে মায়ের একটা ফটো আছে, আর এখানে কিন্তু আরতি ভালোভাবে করা যায়। আর এখানে সবাই আরতি করতেই আসে। আর এখানে কিন্তু মনস্কামনার জন্য এই বটবৃক্ষে সব ভাড়া বাঁধে, আবার মনস্কামনা পূর্ণ হলে ভাড়াটা খুলে দেয়, আর মাকেও পুজো করে। তো এই বটবৃক্ষটা তোমাদের তো আগে ভিডিওর শুরুতেই দেখিয়েছে, আবার ভালোভাবে তোমাদেরকে বটবৃক্ষটা দেখিয়ে দিলাম।
তো দেখতেই পারলে বন্ধুরা, আমি যতটা পারলাম মন্দিরের সম্পর্কে তোমাদের সাথেও বললাম, আর ঘুরে ঘুরে এই মন্দির চত্বরটাও তোমাদেরকে দেখালাম। এরপরে তোমাদের দাদাভাই একটু মাকে প্রণাম করে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ বন্ধুরা, তোমাদের দাদাভাই তো উপোস ছিল না, সেই কারণেই মন্দিরকে ভিতরে পুজো করতে পারিনি। এই বটবৃক্ষের নিচে মা ছিল বলে মাকে একটু দর্শনও করে নিল আর প্রণামও করে নিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা চলে এসেছি সেই শিব মন্দিরে, যেটা তোমাদের সম্পর্কে কিছু বলবো বন্ধুরা এই শিব মন্দিরের সম্পর্কে। তো চলো। প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন। বলা হয় সেই সময় বীরভূম এই জায়গাটিও কাঞ্চিরাজ অধীনে ছিল, আর কাঞ্চিরাজ ছিলেন শিবভক্ত। শোনা যায় এই কোপাই নদীর তীরে এই মন্দির নির্মাণ করে এইখানে তিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই থেকে এইখানকার শিবলিঙ্গটি রাজার নাম অনুসারে কাঞ্চিগড় শিবলিঙ্গ নামে পূজিত। তো বন্ধুরা, আমি আর আমার যা মানে দিদিভাই এখানে পুজো করছি শিবলিঙ্গকে, সেই শিবলিঙ্গকে যেই সম্পর্কে তোমাদের বললাম। তো আমরা এখানে জল ঢালছি বন্ধুরা। তো ভালোভাবে ফাইনালি দুটো পুজোই ভালোভাবে হলো। আর এরপরে তোমাদের দাদা ভাই আর আমার জায়ের মানে দিদিভাই কাকার ছেলে এই পাশে এই সাইডে ওরা খেতে বসেছে, আমরা অপর সাইডে খেতে বসেছি, সেই জন্য আমাদের ভিডিওটা আর তোলা হয়নি বন্ধুরা। তো আমরা এখানে প্রসাদ খেতে বসেছি। আর আমি মন্দিরের সম্পর্কে যতটা তথ্য জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা এসেছি পাশে, এই মন্দিরের পাশেই হলো শ্মশান। মন্দির থেকে বেশি দূর নয় এই শ্মশান। তো বন্ধুরা, এখানে আগে কিন্তু শুধু কাঠেই দাহ করা হতো, কিন্তু এখন চুলিরও ব্যবস্থা হয়েছে। চুলির সাথে কাঠেও দাহ করা হয় শোনা গেছে বন্ধুরা। আর কাঠে দাহ না করলে কিন্তু মায়ের পুজো হয় না, এটা শোনা গেছে, এখানকার লোকরা বলেছিল। আর আমি যতটা তথ্য জানছি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করছি। তো কোপাই নদীটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন জল শুকিয়ে সরু হয়ে গিয়েছে, এখন জলটা খুবই কম। প্রতিদিন হয়? ওটা প্রতিদিন হয় না, আগে এখন নতুন খুলেছে, তারাপীঠ যখন খুলেছে নতুন বেনারসের মতো আরতি করে, বেনারসে যেভাবে করে সেইভাবে আরতি হয় ওখানে। তারাপীঠ এখন এবছর নতুন খুললো না, তারাপীঠ দেখা যায়, তখন ওটো তাই এই মায়েও খুলেছে এইটু। এখানে বেনারসের মতো আরতি হয় এইটু পীর পুরোপুরি। ভালোই করছে মমতা ব্যানার্জি, খারাপ করে না, ভালোই করে সরকার থেকে। হ্যাঁ, আর ওই দোকান চলো ওই দিকটা কি ঘুরে দেখে আসি, আমি ওই জন্য বলছিলাম ওই দিকে আগে চলো। তো বন্ধুরা, ফাইনালি তো তোমরা দেখতেই পারলে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা পারলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর মন্দিরের সম্পর্কে যতটা তথ্য আমি এখান থেকে জানতে পারলাম তোমাদেরকেও বলে দিলাম। আর এখানে কিন্তু সন্ধে আরতি হয় সন্ধেবেলায়, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে তোমাদেরকে ঘাটটাও দেখাবো আরও ভালো করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিও কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো, কথা বাড়িয়ে লাভ নেই, এবার তোমাদেরকে ঘাটটা ভালোভাবে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার কিন্তু আমরা ঘাটের দিকেই যাচ্ছি। এই যে হলো ঘাটের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা নামছি। আর এই যে ফাইনালি হলো কোপাই নদী। চলো কোপাই নদীটা এবার ভালোভাবে দেখাবো তোমাদেরকে। জল শুকিয়ে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। আর পরিবেশটা এত নিস্তব্ধ, দেখে তো খুবই ভালো লাগছে, মন ছুঁয়ে গেছে পরিবেশটা দেখে। তো বন্ধুরা, আমি কিন্তু যতটা পারলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা। আগেও বলেছি, আরও একবার বললাম। তো আমি এই ফার্স্ট টাইম এসে আমার মনটা ভালো লাগলো। আর বন্ধুরা, এটা হলো মন্দিরের পিছনে ঢোকার গেট, এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা, মা কঙ্কুড়িতলা মন্দিরটা তো তোমাদের ঘুরে ঘুরে যতটা আমি পারলাম দেখালাম। আর মন্দিরের সম্পর্কে আমি যতটা তথ্য জানতে পারলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, বলেই দিলাম। আর আমি ফার্স্ট টাইম গিয়েছি বন্ধুরা, আমি তো অত মন্দির সম্পর্কে তথ্য অতটা জানি না, যতটা আমি ওখান থেকে জানতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেই, সাথে তো সাবস্ক্রাইব করে দেবেই। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।